সুধী দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের বাংলাদেশ অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবার জন্য অনুষ্ঠান। এই আলোচনায় আজকে আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট তাসমিয়া নুহি আহমেদ, এবং আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে করোনা মহামারীকালে গার্মেন্টস শ্রমিকদের ছাঁটাই ও গার্মেন্টস ইন্ডাস্ট্রির বাস্তবতা। আসলে এই ধরনের একটা আহ, আহ, বিষয় চুজ করবার আগে, বাছাই করবার পূর্বে যে বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে সেটা হচ্ছে যে আমরা ইদানিং নিউজ পেপার গুলোতে, অনলাইন পোর্টাল গুলোতে আমরা প্রচুর শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা সম্পর্কে শুনতে পাচ্ছি, এবং শুনতে পাচ্ছি এরকমও যে ঈদের পরে নাকি শ্রমিক ছাঁটাইয়ের পরিমাণ সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। যেমন আমি আপনাদের সামনে একটি তথ্য উপস্থাপন করতে যাচ্ছি। যেমন বিজিএমই এর বলা হচ্ছে, একটি রিপোর্টে বলা হচ্ছে যে বিজিএমই এর সদস্য 1882টি কারখানার 86টি কারখানায় শ্রমিক ছাঁটাই হয়েছে, এবং সেখানে যে সংখ্যক শ্রমিক ছাঁটাই হয়েছে তার সংখ্যাটা খুবই উদ্বেগজনক, 16,865 জন। এবং এর সাথে আরেকটি খবর আছে, যেমন যে বিকেএমই এর সদস্য যারা আছেন এদের মধ্যে 1101টি কারখানার 16টি কারখানায় শ্রমিক ছাঁটাই হয়েছে, এবং সেখানে শ্রমিক ছাঁটাইয়ের সংখ্যাটাও বেশ উদ্বেগজনক, যেমন 2274 জন। শ্রমিক নেতারা অভিযোগ করছেন, বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি যে তারা দেশের প্রায় 70% গার্মেন্টস কারখানায় নাকি শ্রমিক ছাঁটাই চলছে, এবং 50,000-এরও বেশি শ্রমিকের ছাঁটাই হচ্ছে কিংবা হয়ে গিয়েছে, এই অবস্থায় আছে। এবং এই কারণেই আসলে আজকের বিষয়বস্তু আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির শ্রমিকরা, এবং আমাদেরকে অবশ্যই এর সাথে গার্মেন্টস ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়েও আলোচনা করতে হবে। এবং আমাদের সাথে এই আলোচনায় যারা সংযুক্ত আছেন, চলুন আমরা প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আছেন আজকে মিস্টার শিবনাথ রায়, মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আমাদের সাথে আরো আছেন মিস্টার রিজওয়ান সেলিম, ডিরেক্টর বিজিএমইএ অ্যান্ড এমডি অফ সফটেক্স সোয়েটার ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। এবং আমাদের সাথে আরো একজন লেবার ল এক্সপার্ট থাকবেন, ওনার নাম হচ্ছে ব্যারিস্টার সার্জিন রহমান লিয়ান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যান্ড জুনিয়র পার্টনার অফ আ ল ফার্ম FM অ্যাসোসিয়েটস। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলাদেশ অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। মিস্টার শিবনাথ রায়, আমি প্রথমে আপনার কাছে একটু আসতে চাচ্ছি। আমরা জানি যে করোনা মহামারী শুরু হওয়ার প্রথমেই কিন্তু আমাদের সরকার বেশ কিছু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে গার্মেন্টস খাতের জন্য বা শ্রমিকদের বেতন ভাতা সুনিশ্চিত করার জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং এর সাথে আমরা আরো জানি যে সরকার বিভিন্ন সময় বলে আসছে যে করোনা মহামারীর সময় শ্রমিক ছাঁটাই কোনোভাবেই কাম্য নয়, কিংবা কোনোভাবেই যেন না হয়, সেই ব্যাপারে মালিকদেরকে বেশ কয়েকবার অনুরোধ করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে। এবং বিভিন্ন সভায় এরকম সমঝোতায়ও আসা হচ্ছে যে যেন শ্রমিক ছাঁটাই না হয়। কিন্তু আমি আপনাদের সামনে কিছুক্ষণ আগে যে তথ্যটি উপস্থাপন করলাম, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিক ছাঁটাইয়ের চিত্রটা কিন্তু ভয়াবহ। তো সরকারের কাছেও নিশ্চয়ই এই ব্যাপারে এই ইনফরমেশন গুলো আছে। তো সরকার এই ব্যাপারটাতে, এই বিষয়টা নিয়ে আসলে সামনে আরো কি কি পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে, সেই বিষয়ে কি সরকারের কোনো পরিকল্পনা আছে? আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। শ্রমিক বিষয়টা যেটা বলেছেন যে শ্রমিক ছাঁটাই এবং পুনর্দনার বিষয়ে, এগুলো নিয়েই আমরা কাজ করছি। আমাদের সাথে মেইনলি আমরা স্টেক হোল্ডার মনে করি যে আমাদের বিজিএমই, বিকেএমই আমাদের আদার যে সমস্ত সেক্টর আছে, সেই সাথে শ্রমিকরা, ওয়ার্কাররা বা লেবাররা, এরাই হচ্ছে মূল স্টেক হোল্ডার। তো এদের সুবিধা, অর্থাৎ মালিকদের সুবিধাও আমাদের দেখতে হয়, শ্রমিকদের সুযোগ সুবিধা, তাদের কল্যাণের বিষয়টা আমাদের দেখতে হয়। উভয় সাইডকে দেখেই, না শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে শ্রমিক থাকবে। এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা সরকার পক্ষ থেকেই এই সম্পর্কটা সুদৃঢ় করার প্রচেষ্টা চালিয়ে যাই। তো এখন যে বিষয়টা ঘটেছে যে কোভিড এর এই সময় আমরা বাংলাদেশে যখন 8 মার্চ প্রথম এই করোনা শনাক্ত হলো, তারপরে আমরা সরকারিভাবে 14 তারিখে কিছু নির্দেশনা পাই, এবং সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা আমাদের কিছু কার্যক্রম গুছানোর জন্য আমরা 24 তারিখে সবকিছু গুছিয়ে আমরা চিঠিপত্র প্রদান করি, অর্থাৎ আমাদের কি করণীয়,
আমাদের এই যে শিল্পের অবস্থা এবং শিল্পের শ্রমিকদের অবস্থা এই সম্পর্কে এবং তাদের এই সময়ে যে অকুপেশনাল হেলথ সেফটির বিষয়টা এবং মালিকদের সাথে তাদের সম্পর্ক এবং মালিকদের করণীয় শ্রমিকদের প্রতি এবং শ্রমিকদের দায়িত্ব, এই বিষয়ে দায়িত্ব কর্তব্যের বিষয়গুলো নিয়ে আমরা কতগুলো চিঠিপত্র বিজিএমই বিকেএমই এবং আমরা আমাদের 23টি উপমহাপরিদর্শক কার্যালয়ে প্রদান করি। এবং এটা করার পরে আমরা এপ্রিল মাসে যখন দেখলাম যে শ্রমিকরা বেশ ভাবেই তারা এই কাজে আসবে কি আসবে না এই বিষয়গুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে এবং আসলেও কয়েকটা ফ্যাক্টরিতে মাত্র কাজ হচ্ছিল, তখন আমি আমাদের কার্যক্রম চালিয়ে গেছি যে এই অবস্থায় কয়টা ফ্যাক্টরি চালু আছে, চালু কারখানার সংখ্যা কত। আমরা দেখেছি যে 30, 40, 50টা কারখানা চালু আছে। অর্থাৎ আমরা যে চিঠিটা সেই সময় দিয়েছিলাম যে এই করোনাকালীন সময়ে যে ক্রয় আদেশ যে সমস্ত শিল্পের ক্ষেত্রে আছে এবং যারা অত্যাবশ্যকীয় পণ্য উৎপাদন করছে সেই সমস্ত শিল্প কলকারখানাগুলো শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা নিশ্চিত করে পরিচালনা করতে পারবে। এর ভিত্তিতেই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল স্বল্প পরিসরে। এর পরবর্তীতে যখন এটা আপনার এপ্রিল মাসের আধাআধি বা তারপরেও পরের সময়ে যখন আমাদের জীবন জীবিকার বিষয়টা চলে আসে, তখন এই শিল্প কলকারখানাগুলো খোলার বা একটা বিষয়ে প্রয়োজনীয়তা চলে আসে। এবং এই প্রয়োজনীয়তা থেকে যে শিল্প কলকারখানা খুলতে হলে সেখানে কি কার্যক্রম নেওয়া যায়, যে এখানে আমাদের কিভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব, তখন বিজিএমই থেকে 14 এপ্রিল একটা গাইডলাইন তারা প্রকাশ করে এবং এটার ভিত্তিতে আবার তারা যে একটা কার্যক্রম নেয় শিল্প কলকারখানা খোলার জন্য 24 এপ্রিল তারা একটা অ্যাকশন প্ল্যান আমাদের কাছে পাঠায়। সেই অ্যাকশন প্ল্যান গুলোতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ বা আশুলিয়া, সাভার, ধামরাই এই সমস্ত এলাকায় কোন সময় কোন ফ্যাক্টরি গুলো খুলবে এবং এখানে কোন শ্রমিক গুলো কাজ করবে এর একটা গাইডলাইন তারা দেয়, একটা অ্যাকশন প্ল্যান দেয়। সেই অনুযায়ী শুরু হয়। কিন্তু শুরু হলে দেখা যায় বাস্তবে আমাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকরা আসতে থাকে। তাদের এই আসাটা অত্যন্ত কষ্টকর ছিল। সেই সময় পত্র পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া গুলোতে আমরা সবাই দেখেছি যেভাবে এসেছে, তাতে করোনার প্রতি মানুষের যে একটা আশঙ্কা এসেছিল যে হয়তো চরম ভাবে করোনা তখন বৃদ্ধি পাবে এই সংখ্যা এবং অ্যাটাকের সংখ্যাটা বেড়ে যাবে, এটা একেবারে প্যান্ডামিক আকারে ছড়িয়ে যাবে। তো আমরা এটাকে চেক দেওয়ার জন্য এখানে যে বিষয়গুলো আমরা যে গাইডলাইন করি, ওয়াশ গাইডলাইন, বিজিএম যে গাইডলাইন প্রদান করে এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রদান করে এবং আমাদের পক্ষ থেকে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে এখানে লেবার ল 2006 যেটা, সেটা চ্যাপ্টার 5, 6, 7, 8 এই চ্যাপ্টার গুলোর ভিত্তিতে আমরা একটা চেক লিস্ট তৈরি করি, শর্ট চেক লিস্ট, যে করোনাকালীন সময় এটাকে আমরা স্পেশাল ইন্সপেকশন নাম দিয়েছি। যেমন সেখানে স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্য বিধি, নিরাপত্তা সম্পর্কে এবং শ্রমিকদের কল্যাণকর বিষয় আসা এগুলো নিয়ে আমি 14টা কোশ্চেনিয়ার করে একটা ইন্সপেকশন টুলস তৈরি করি। সেটার ভিত্তিতে আমরা এই পরিদর্শনগুলো শুরু করি। সাইড বাই সাইড এখানে বিজিএমই পক্ষ থেকে শিল্প কলকারখানাগুলোতে তারা তাদের টিম গঠন করে এবং তাদের এই পরিদর্শন টিম প্লাস আমাদের টিম প্লাস পুলিশের টিম, এরা একত্রিত ভাবে সমন্বয় করে যতটাই পেরেছে সমন্বয় করে কার্যক্রমগুলো আমরা অব্যাহত রাখি। আমি একটু মাত্র একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, এই যে আপনি যে নির্দেশনাটার কথা বললেন, ওখানে কি শ্রমিক ছাঁটাই হবে না এরকম কোনো কিছু কি ছিল? হ্যাঁ, আমি সেটাতে আসছি যে এই কার্যক্রম আমরা পরিচালনা কালে তখন দেখতে পেলাম যে শ্রমিক এখানে আসলো, আসার পরে এখানে 30%, 40%, 50%, সর্বোচ্চ 60% পর্যন্ত প্রোভাইড করতে পারলো কারখানাগুলো। কিন্তু এই যে রেস্ট অফ দি লেবার্স, এই যে 30% বা 40% তারা কাজে ঢুকতে পারলো না, কেননা এখানে আপনার নিরাপদ দূরত্ব বজায় রাখার একটা বিষয় ছিল এবং বাইরে থেকে শ্রমিকদের না এনে এখান থেকে যে তোমরা যারা বাইরে আসো তাদেরকে আমরা ওই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বেতনের টাকা পাঠিয়ে দিব, এখানে কাছাকাছি যারা আছে তাদেরকে এখানেই বেতন দেয়া হবে। এই যে একটা আইডিয়া ছিল, সেই আইডিয়া থেকে
কাজে কিছু থাকলো, কিছু বাইরে থাকলো, কিন্তু বাইরে যারা থাকলো তারা মনে করলো যে আমরা কাজে যাচ্ছি না, আমাদের বোধহয় পরে বেতন পাবো না, যেটা স্বাভাবিক হয়ে থাকে। তো তারাও এখানে চলে আসলো। এখানে চলে আসার ফলে তখন একটা হইচই শুরু হয়ে গেল, এবং তখন এই ছাঁটাইয়ের বিষয়টা চলে আসে। ছাঁটাইয়ের বিষয়টা চলে আসলে আমরা তখন আমাদের ডাইভের পক্ষ থেকে, এবং আমি আশঙ্কাও করলাম, আমাদের কাছে কিছু ইনফরমেশনও চলে আসলো বিভিন্ন কারখানা থেকে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে বা কতগুলো কারখানা লে অফ করা হচ্ছে। আমি একটা চিঠি দিয়েছিলাম তখন, শক্ত একটা চিঠি, যে ছাঁটাই বন্ধ করার জন্য। যদি বন্ধ করা না হয় তাহলে সেই সমস্ত ফ্যাক্টরি গুলোকে এখানে তাদের বিরুদ্ধে লেবার আইনে মামলা করা হবে, এবং তাদের এই যে নবায়নের কার্যক্রম নতুন অর্থ বছরে বন্ধ রাখা হবে। আমার এই চিঠিটা নিয়ে বেশ তখন বিজিএম এর মধ্যে একটা উৎকণ্ঠা দেখা দেয়, এবং এর ভিত্তিতে আমাদের মিটিং হয়, এবং মিটিং এ এখানে ত্রিপক্ষীয় মিটিং ডাকা হয় মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা হয়েছিল। সেই সমস্ত সভায় পরবর্তীতে শ্রমিক পক্ষ, মালিক পক্ষ, সরকার পক্ষ, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় থেকে ওখানে যে আলাপ আলোচনা হয়েছিল, সেখানে সিদ্ধান্ত হয়েছিল শ্রমিক ছাঁটাই হবে না, শ্রমিক ছাঁটাই করা যাবে না। তো আমরা মন্ত্রী মহোদয় একটা রেজুলেশনে এটা সিদ্ধান্তই ওনাদের জানিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে আবার ঈদের আগে যখন এই যে আমাদের বেতনের বিষয়টা, বোনাসের বিষয়টা চলে আসে, তখন আবার আমরা ফিজিক্যালি মিটিং করি। সেখানে সিদ্ধান্ত হয় মালিক পক্ষ থেকে যে ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই বা লে অফ করা যাবে না, আমরা এটা করব না। তো এটা হয়ে থাকলে মাননীয় মন্ত্রী মহোদয় ঈদের সময় বোনাস, আদার্স বেতন এগুলো পরিশোধের ব্যাপারে তিনিও বেশ আন্তরিক থাকায়, মালিক পক্ষ আন্তরিক থাকায়, আমরা শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে একটা সমঝোতার ভিত্তিতে এখানে 65% এবং বোনাস 50% এইভাবে দেওয়া, এবং পরবর্তী মাসের মে মাসের 15 তারিখের মধ্যে এটা পরিশোধ করা, এই বিষয়গুলো চলে আসে এবং এটা স্যাটিসফাইড হয়। কিন্তু এই যে যখন আপনার ঈদ চলে গেল, ঈদের পরে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টা সামনে চলে আসে। এটা কেন আসে, কি কারণে আসে, এটা রেদওয়ান ভাই আছেন, উনি ভালো বলতে পারবেন। তো আমার কাছে যে পরিসংখ্যান আছে, যে আমি শ্রমিক ছাঁটাই সংক্রান্ত বিষয় 30 মে পর্যন্ত আমাদের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যে রিপোর্ট, তাতে 67টা কারখানায় 14,549 জন শ্রমিক ছাঁটাই হয়েছিল 30 মে পর্যন্ত। এখন আমি তারপরে আর একটু আপডেট করেছি, সেটা হলো যে 20 জুন, অর্থাৎ এই যে 20 তারিখ পর্যন্ত ছাঁটাই কারখানার সংখ্যা আমার কাছে আছে যে 80টা কারখানা থেকে শ্রমিক ছাঁটাই হয়েছে, এবং সেখানে সংখ্যা হচ্ছে 24,860 জন। এবং এই যে ছাঁটাইয়ের সংখ্যাটা, এবং মে মাসে যে বেতনের যে বিষয়টা, 20 তারিখ পর্যন্ত যে বেতন ভাতা পরিশোধ করছে, আমাদের এই সময় চালু ছিল 1624টা কারখানা, এর মধ্যে 303টা কারখানার বেতন পরিশোধ হয় নাই 20 তারিখ পর্যন্ত, এবং তাতে শ্রমিক সংখ্যা ছিল নিয়ার অ্যাবাউট 30,000। তো এই যে বিষয়টা আপনার হয়েছে ছাঁটাই সংক্রান্ত বিষয়ে, এটা রয়ে গেছে। এবং এরপরেও আমি একটা রেজুলেশনের উদ্ধৃতি দিয়ে বিজিএম এর সভাপতি যখন আমাদের একটা হেলথ অ্যাপস উদ্বোধন করার সময় শ্রমিক ছাঁটাই করা হবে, উনি একটা আশঙ্কা প্রকাশ করে বক্তব্য দিয়েছিলেন, যেটা নিয়ে পত্র পত্রিকা মিডিয়াতে ফলাও করে প্রচার হয়েছে যে এটা একটা ওপেন মিটিং এ এই ধরনের শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হলো, এটা যৌক্তিক না, এটা একটা অযৌক্তিক বিষয় হলো, অমানবিক বিষয় হলো। মন্ত্রী মহোদয় আমার সঙ্গে কথা বললেন, এবং আমি বললাম যে তাহলে এই অবস্থায় আমাদের সরকারের স্ট্যান্ডটা কি হবে। তখন ওনার সঙ্গে আলোচনা করে আমি আবার একটা চিঠি করলাম আগের মতোই, যে আমাদের এই মে মাসের যে সভা হয়েছিল ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্ত অনুসারে এখানে শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছিল। তো অনুরোধের প্রেক্ষিতে এবং শ্রমিকদের মানবিক দিক বিবেচনা করে ছাঁটাই কার্যক্রমটি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। এই চিঠিটা আবার ওনাদের কাছে আমি পাঠিয়েছি, এবং আমাদের যারা আরো স্টেক হোল্ডার আছে, মাননীয় মন্ত্রী পরিষদ সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর সচিব, ওনাদেরকেও আমি ওই চিঠিটা দিয়েছিলাম, ওনারাও এটা নিয়ে আলোচনা করেছে। তো ওইভাবে ওটা আছে, এবং এখন ছাঁটাইয়ের বিষয়টা একটা সহনীয় পর্যায়ে আছে। আমাদের যে আনরেস্টটা এর জন্য হওয়ার কথা ছিল, এই আনরেস্টটার মাত্রাটা এখন কমে আসছে।
এবং শ্রমিকরা হয়তো অনুধাবন করেছে বা শ্রমিক লিডাররা, তাদের সাথেও আমাদের কথা হয় যে এখানে আমাদের শিল্প কলকারখানা পর্যায়ে এটা নেগোসিয়েশনের ভিত্তিতে এই কার্যক্রমটা রয়েছে, অর্থাৎ যেখানে একেবারেই যে শিল্প কলকারখানাটা চালানোই সম্ভব না, যেখানে কোনো অর্ডারই নেই, সেখানে তো উৎপাদন না হলে শ্রমিক কিভাবে থাকবে, এটাও একটা বাস্তবতা। তো এর প্রেক্ষিতে অনেকগুলো কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে অনেকগুলো কারখানা। আসলে সেটা নিয়ে আপনার কাছ থেকে সেটাই জানতে এই চাবো যে ক্ষেত্রে আমরা মিডিয়া হ্যাঁ, গুলো থেকে দেখছি অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং ডিসেম্বরের মধ্যে আরো অনেক কারখানা বন্ধ হবে এবং আশঙ্কা করা হচ্ছে যে এই কারখানা বন্ধের কারণে প্রায় 10 লক্ষ শ্রমিক চাকরি হারাতে পারে। তো তাহলে এদের একটা অর্থনৈতিক সুরক্ষা সুনিশ্চিত করার ব্যাপারে সরকারের পরিকল্পনাটা কি? এই যে এত সংখ্যক শ্রমিক যদি চাকরিচ্যুত হয়ে যায়, লে অফ তো একটা ইস্যু, আর একটা চাকরিচ্যুত যদি হয়ে যায় তাহলে তাদেরকে নিয়ে সরকারের ভাবনাটা কি? হ্যাঁ, সেটা ঠিকই যে লে অফ একটা জিনিস, যে অন্তত চাকরিটা থাকে। আমাদের সরকারি সার্ভিসে যেমন সাসপেন্ড হলে 50% সে সাবসিস্টেন্স অ্যালাউন্স পায়, আদার যে বেনিফিট গুলো সেগুলো পায়। কিন্তু লে অফ তো দীর্ঘদিন এভাবে হয় না, 2 মাস, এটা 45 দিন চলে, তারপরে এখন এটা 2 মাস, 2.5 মাস, 3 মাস হয়ে যাচ্ছে। এবং গভর্নমেন্ট যে প্রণোদনাটা 5,000 কোটি টাকা আপনি বলেছেন এটা দিয়েছে, ওটা জুন মাস পর্যন্ত এই সুযোগটা আমাদের মালিক পক্ষ পাবে। তো এর পরবর্তী সময় এখন যে ছাঁটাইয়ের বিষয়টা আসবে, এই বিষয়টা যে অনেক পরিমাণ এটা বেড়ে যাবে, এটা একটা আশঙ্কা আমাদের। এটা মালিক পক্ষ থেকেই ভালো বলতে পারবে যে ইন ফিউচার তারা কি পরিমাণ এই ধরনের অর্ডার তাদের ক্যান্সেল হবে বা হবে না। এটা একটা আশঙ্কার মধ্যে বিষয়টা রয়ে যায়, কেননা তারা যে কারণে ছাঁটাই করেছে সেটা, সেই কারণটা যদি আরো বেশি দৃশ্যমান হয়, আমরা তো চেষ্টা করছি যে যাতে ওই কারণটা ওইভাবে না হয়, অর্থাৎ বায়ার্সরা যাতে অন্য দেশে চলে না যায়, এজন্যই আমরা কিন্তু কারখানাগুলো খুলে দিলাম বা খোলা হলো, বা সরকার ওইভাবে সিদ্ধান্ত নিল। এবং সাইড বাই সাইড যে আমরা লেবারদের যে সেফটির ইস্যুটা, তাদের যে এই যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা, এটাও নিশ্চিত করার কার্যক্রম নিয়েছি, যে এটা করতে পারলে বায়ার্সরা হয়তো আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যাবে না। আমার কাছে যে পরিসংখ্যান আছে, যে আমরা যে আশঙ্কাটা করেছিলাম যে গার্মেন্টস শ্রমিকরা বেশি আক্রান্ত হবে, এটা কিন্তু হয়নি। এটা আমরা হিসাব করে দেখেছি, বাংলাদেশে এখন পর্যন্ত যে 1,15,000 অ্যাটাক হয়েছে, তার মধ্যে আমরা গার্মেন্টসে বা শিল্প কলকারখানায় দেখেছি 280 জন শ্রমিক আক্রান্ত হয়েছে, যেটা আমরা 0.27%। এটা 1%ও না। সেই দিক থেকে আমরা কিন্তু একটা সাকসেস একটা অবস্থায় আছি, যে আমাদের দেশে ওইভাবে গার্মেন্টস শ্রমিক যারা আরএমজি সেক্টরের সাথে সরাসরি জড়িত, ওইভাবে তারা অ্যাটাক হয়নি। এটা একটা আমাদের সফলতা বলতে হবে, যে আমাদের এখানে সকলেরই সহযোগিতা রয়েছে, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, সরকার পক্ষ, আদার্স যারা আরো এনজিওরা কাজ করছে এই সেফটি ইস্যুতে, সকলেরই সহযোগিতা রয়েছে। এবং এটা যদি আমরা করে যেতে পারি, এই সফলতাটা ধরে রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে বায়াসটা অন্যদিকে যাবে না, এবং শ্রমিকদের ছাঁটাইয়ের বিষয়টা যে মাত্রায় আশঙ্কা করছি, হয়তো এই মাত্রাটা আসবে না বা হবে না, আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ মিস্টার শিবনাথ রয় আপনাকে আপনার বক্তব্যের জন্য। আমি চলে যাব আমাদের পরবর্তী অতিথি মিস্টার রিজওয়ান সেলিম, আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, আমরা এতক্ষণ তো শুনলাম মিস্টার শিবনাথ রায়ের কাছ থেকে আসলে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাগুলো কিরকম ঘটছে, সরকার কি কি ভাবছে। আপনি যেহেতু গার্মেন্টস মালিক পক্ষের একজন প্রতিনিধি হিসেবে আমাদের সাথে যোগদান করেছেন, আপনার কাছে জানতে চাই এই শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাগুলো আপনারাও নিশ্চয়ই পড়ছেন, আপনারা জিনিসটাকে কিভাবে দেখছেন বা আপনাদের ব্যাখ্যাটা কি? প্রথমে আমি একটু শিবনাথ ভাইকে একটু থ্যাংক ইউ দিব। থ্যাংক ইউ ফর সামারাইজিং মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত এই ক্রোনোলজিক্যালি গত 3-4টা মাসে যা হয়েছে খুব সুন্দরভাবে আপনি সামারাইজ করে তুলেছেন আমাদের সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে এই ছাঁটাইটা কেন হচ্ছে, এটাই তো? জি, শুনতে পাচ্ছেন? ছাঁটাইটা শুনতে পাচ্ছেন আমার কথা? ছাঁটাইটা আসলে বন্ধ করার জন্য আমরা কি করতে পারি বা ছাঁটাইটাকে আপনারা কিভাবে দেখছেন? ছাঁটাইটা দেখেন, আমাদের যে গার্মেন্টস এর একটা ফ্যাক্টরি যে মডেলটা, আমাদের ক্রেতারা কিন্তু কেউ দেশে না, আমাদের সব ক্রেতারা কিন্তু ইউরোপে
এবং আমেরিকাতে। এখন ইউরোপ আর আমেরিকাতে কিন্তু করোনা ভাইরাসটা আমাদের দেশ থেকে আগে অ্যাটাক করেছে। অ্যাটাকড আমেরিকা বিফোর আস, ইট অ্যাটাকড ইউরোপ বিফোর আস, এন্ড নাও এই দেশগুলো কিন্তু আস্তে 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 এই রোগের থেকে বের হয়ে আসতেছে। আপনারা এখন দেখেন এই কি বলে, আস্তে আস্তে সব দোকানগুলো সব খুলে গেছে। জার্মানি হ্যাজ ওপেন্ড আপ দেয়ার স্টোরস, ফ্রান্স হ্যাজ ওপেন্ড আপ দেয়ার স্টোরস, ইউরোপ সব আস্তে আস্তে সব দোকানগুলো খুলে আসতেছে। এখন আমাদের চিন্তাধারা হচ্ছে এরকমই যে আস্তে আস্তে দোকানপাট যখন খুলে আসবে, ক্রেতারা যখন আস্তে আস্তে আবার দোকানপাটে ফেরত চলে যাবে, দে উইল স্টার্ট টু বাই এগেন, আমাদের কাস্টমারদের ব্যবসা শুরু হবে, তখন আবার ইনশাল্লাহ ওরা আবার আমাদের কাছে আবার ফেরত আসবে। কিন্তু অ্যাজ অফ নাও এই যে গত 3-4টা মাস ইউরোপ এন্ড আমেরিকা কিন্তু টোটালি শাটডাউন অবস্থায় ছিল, একটা দোকানে কিন্তু ব্যবসা হয়নি। সো যেই কারণে কিন্তু অনেক কাস্টমার আছে যারা ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করেছে, অনেক কাস্টমার আছে যারা অর্ডার ক্যান্সেলেশন করেছে, অনেক ফ্যাক্টরি আছে, অনেক কাস্টমার আছে যারা অর্ডার পিছিয়ে দিয়েছে, আর অনেক কাস্টমার আছে যারা এখন কেউ টাকা পয়সা দিচ্ছে না, আর অনেক কাস্টমার আর এখন রাইট নাও কেউ কিন্তু অর্ডার প্লেসমেন্ট করতেছে না। সো উই আর অ্যাকচুয়ালি হোপিং দ্যাট থিংস উইল টার্ন অ্যারাউন্ড। আমেরিকা যদি টার্ন অ্যারাউন্ড করে, ইউরোপ যদি টার্ন অ্যারাউন্ড করে, আস্তে আস্তে অর্ডার গুলো আবার আসা শুরু করবে। কিন্তু এই মাঝখানে যে সময়টা, এই 3-4টা মাস যেটা আমাদেরকে ব্যয় করতে হচ্ছে, এই সময়টাতে এই ফ্যাক্টরি গুলাতে যদি কাজ না থাকে, তখন ওদের তো কিছু করার নাই। ওরা তো আর, আপনি যদি কাপড় না থাকে, আপনি আপনার ওয়ার্কারদের কি দিবেন সেলাই করতে? আপনার কাছে তো হাতে অর্ডার নাই, আপনার তো অর্ডার থাকতে হবে। সো এরকম সিচুয়েশনে একটা ফ্যাক্টরি কি করে, ফ্যাক্টরি চিন্তা করে দেখে, আচ্ছা ঠিক আছে, আমার মনে হচ্ছে আমার অর্ডার এখন নাই, বাট 2 মাস পরে আসবে। সো আমি কি করবো, অ্যাজ পার ল 13-1 ধারায় আমি লে অফ করতে পারি ফর 45 days, এন্ড দেন আবার ফর another 15 days, হোপিং দ্যাট এই 60 দিনের মধ্যে আমি আরো অর্ডার আমার ফ্যাক্টরির জন্য নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে একটা সিনারিও। এরকম ফ্যাক্টরিরা কিন্তু দেখা যাচ্ছে কি রিট্রেঞ্চমেন্ট করতেছে না, ওনারা জাস্ট লে অফ করতেছে। লে অফ যে করতেছে, ওরা কিন্তু ওয়ার্কারদেরকে 50% বেসিক দিচ্ছে, আর ওদের ফুল ট্রান্সপোর্টের ফুল হাউস রেন্ট দিচ্ছে, রাইট শ্রীমত ভাই? সো এইভাবে কিন্তু এক পর্যায়ে এই কয়েকটা ফ্যাক্টরি এইভাবে চলতেছে। আর অনেকগুলো ফ্যাক্টরি দেখতেছে যে ওদের অর্ডার ক্যান্সেলেশন হয়ে গেছে, ওদের বায়ার ব্যাংকরাপ্ট হয়ে গেছে, ওদের ভবিষ্যতে অর্ডার সিচুয়েশন ভালো না, ওনারা কিন্তু রিট্রেঞ্চমেন্টে চলে যাচ্ছে। আর অনেকগুলো ফ্যাক্টরি আছে যারা মিক্সচার অফ বোথ, চিন্তা করতেছে ঠিক আছে আমার আজকে এই 50টা লাইনের ফ্যাক্টরি আছে, আমার এখন 10 লাইনের ফ্যাক্টরিতে আমার কাজ নাই, তো এই 10 লাইন ওয়ার্কার ওরা ছেড়ে দিচ্ছে, আর বাকি 40 লাইন ওয়ার্কার দিয়ে ওনারা ফ্যাক্টরি চালাচ্ছে। আর আরেকটা জিনিস যদি বলি, ইফ ইউ লুক এট সাম স্ট্যাটিস্টিক্স, এই ঈদের পর থেকে এখন পর্যন্ত আমাদের কিন্তু প্রায় 200 থেকে 250টা ফ্যাক্টরি ঝরে গেছে। আবার এই 1 মাসের মধ্যে আবার 25,000 লোকের কিন্তু চাকরি চলে গেছে। এখন ইফ ইউ আস্ক মি হাউ ডু আই সি দ্য ফিউচার, আমার যেটা এস্টিমেট হচ্ছে যে অগস্ট মাস, জুন জুলাই অগস্ট মাস পর্যন্ত কিন্তু অনেক ফ্যাক্টরি হাতে কাজ আছে, ইনারা কাজগুলো পারফর্ম করবে, করার পর যারা করবে এরা সব ডাউন সাইজিং করা শুরু করবে। ধরেন যাদের ঝরে যাওয়ার, আমি বিশ্বাস করি মেজরিটি কিন্তু ঝরে গেছে অলরেডি। কারা ঝরে গেছে? যারা ধরেন আপনার সাব কন্ট্রাক্টিং করতো, তারা কিন্তু ডাইরেক্ট অর্ডার করেনি, আর ইনারা কিন্তু গভর্নমেন্টের যে প্রণোদনার কথাটা যেটা বললেন, ওইটার কিন্তু ওরা বেনিফিট পায়নি। সো ইনাদের কিন্তু আস্তে আস্তে ফ্যাক্টরি এই সেক্টর থেকে চলে যেতে হয়েছে। তো আমি যেটা মনে করি বড় এই সাইজের ফ্যাক্টরি গুলো আস্তে আস্তে চলে গেছে, আর মিডিয়াম সাইজের ফ্যাক্টরি যারা আছে ইনারা একটু রিট্রেঞ্চমেন্ট করবে, লে অফ করবে। বাট ইন ফিউচার, let's say in 6 months time, when Europe reopens and we starts to place orders again to Bangladesh, we will strike back again. এইভাবে করে আপনারা দেখছেন। তো আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই যে আমাদের বাণিজ্য মন্ত্রী বলেছেন, আরেকটা জিনিস একটু বলি, সরি টু ইন্টারাপ্ট ইউ, আপনি একটা ফিগার বলেছিলেন যে আবার 10 লাখ ওয়ার্কাররা হবে, চাকরি হারিয়ে যাবে। I don't think so. আমার মনে হয় না এত জিনিসটা খারাপ হবে। বেসিক্যালি আমি জাস্ট আমাদের প্রিভিয়াস স্ট্যাটিস্টিক্স দেখতেছি, গত 1 মাসে যদি 25,000 ওয়ার্কারের চাকরি চলে যায়, আর মেজরিটি যেসব ফ্যাক্টরি ঝরে যাওয়ার, ওগুলো যদি ঝরে যেয়ে থাকে, আর আমার যেসব ফ্যাক্টস আমি বললাম, এইগুলোর উপরে যদি আমরা বেস করি, আমার মনে হয় না যে টোটালি বাই এন্ড অফ ডিসেম্বর আমরা 2 লাখ লোকের বেশি লোক চাকরি হারাবে। তাহলে তো মোটামুটি ভালো। আপনাদের আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের গার্মেন্টস সেক্টরটা কিন্তু 40 লাখ লোক এমপ্লয় করে, 35 to 40 লাখ লোক এমপ্লয় করে। তো আউট অফ 40 লাখ লোকের মধ্যে যদি 2 লাখ লোক যায়, পার্সেন্টেজ কিন্তু খুব একটা বেশি খারাপ না, ভালো না, অবশ্যই জিনিসটা ভালো না, আই ডোন্ট সি ইট অ্যাজ এ গুড থিং। বাট আমাদের যে কোভিড টেস্টিংটা এখন যেভাবে দেখি, we look at the number of testing done and the number of infections done, and we compare it with the number of deaths.
ডেথস আবার 1 to 2% আমরা দেখতেছি। এটা আমরা মনে করতেছি না যে খুব বেশি খারাপ। সো ওই অ্যাঙ্গেলে যদি আমরা তাকিয়ে দেখি এই জিনিসটাকে, আবার 1 থেকে 1.5 লাখ লোক যদি চলে যায় আউট অফ আ সেক্টর উইচ এমপ্লয়েজ 40 lakhs, ইটস নট সো ব্যাড। অনেক ধন্যবাদ মিস্টার রিজওয়ান সেলিম আপনাকে। আমি চলে যাব আমাদের পরবর্তী অতিথি ব্যারিস্টার সার্জিন রহমান লিয়ান। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে শ্রমিক ছাঁটাই চলছে, এই ছাঁটাই সম্পর্কে আইন, আমাদের যে শ্রম আইন আছে, সেখানে কি বলা হয়েছে, এবং এই যে ছাঁটাই করা হচ্ছে যে শ্রমিকদের, তাদের আইনি অধিকারগুলো কি কি আছে? ধন্যবাদ এই ব্যাপারে আমাকে জিজ্ঞেস করার জন্য। এখানে শ্রম আইন 2006-তে ধারা 20-এ ছাঁটাইয়ের কথা বলা হয়েছে। যদি শ্রমিক প্রয়োজনের অতিরিক্ততার কারণে কোনো প্রতিষ্ঠান হতে শ্রমিককে ছাঁটাই করা যাবে। দ্যাট মিন যদি আমার প্রোডাকশন না থাকে, আমার ব্যবসা বন্ধ, আমার আরএমজি সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি ফিনান্সিয়াল ক্রাইসিস সাফার করতেছে, এই ধরনের কাজে ছাঁটাই, যেটাকে রিট্রেঞ্চমেন্ট বলে আন্ডার সেকশন 20, সেটা তারা করতে পারবে। এবং এই রিট্রেঞ্চমেন্ট প্রসিডিওরটাতে অবশ্যই যে গ্রাউন্ডস গুলা, তার রিজনটা, যে ছাঁটাইয়ের কারণটা অবশ্যই একটা জাস্টিফাইবল গ্রাউন্ডসে হতে হবে। জাস্টিফাইবল গ্রাউন্ড যেটা আমি অলরেডি বললাম, যে আমার প্রোডাকশন নাই, আমার শ্রমিকের প্রয়োজন 20 জন, এখন আছে 50 জন, তো এরকম হলে ছাঁটাই করা যেতে পারে। আইন এই ব্যাপারে এটা সম্পূর্ণভাবে এটা বৈধ ছাঁটাইটা। কিন্তু ছাঁটাই করার ক্ষেত্রে কিছু প্রসিডিওর ফলো করতে হবে। কি ধরনের প্রসিডিওর? কোন শ্রমিক যদি 1 বছরের অধিক সময় ধরে কাজ করে, তাহলে তাকে ছাঁটাইয়ের কারণ উল্লেখ করে 1 মাসের একটি নোটিশ, লিখিত নোটিশ তাকে দিতে হবে, অথবা নোটিশের পরিবর্তে তাকে 1 মাসের একটা মজুরি দিয়ে দিতে হবে। এবং এই ছাঁটাইয়ের আরেকটা নোটিশের কপি যাবে হলো আপনার চিফ ইন্সপেক্টর, লেবার ডিপার্টমেন্ট যেটা ডিআইএফটি, তার চিফ ইন্সপেক্টরের কাছে, এবং আরেকটা কপি যাবে হলো আপনার কালেকটিভ বার্গেনিং এজেন্টের কাছে। এবং এই ছাড়া ছাঁটাইয়ের সাথে সাথে কতগুলো জিনিস খেয়াল করতে হবে, যে তারা জানি ক্ষতিপূরণটা পায়। ক্ষতিপূরণটা কিরকম? যে 1 বছরের বেশি সময় ধরে কাজ করছে, তার প্রতি বছরের জন্য 30 দিনের মজুরি অথবা গ্র্যাচুইটি যদি থাকে, সেটা তাকে প্রদান করতে হবে। এভাবে এই প্রসিডিওর গুলো যদি ফলো করা হয় এবং ছাঁটাইয়ের কারণটা যদি জাস্টিফাইবল গ্রাউন্ডসে হয়, তাহলে ছাঁটাইটা বৈধ হবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, যেটা প্রিন্সিপাল হলো ফার্স্ট কাম লাস্ট গো, অথবা লাস্ট কাম ফার্স্ট গো। এই প্রিন্সিপালটা ফলো করতে হবে। কোনো পার্টিকুলার ক্যাটাগরির শ্রমিকদের মধ্যে যদি ছাঁটাই করা হয়, তাহলে যে সর্বপ্রথমে এসেছে তাকে সর্বশেষে আপনাকে ছাঁটাই করতে হবে, এবং যে সর্বলাস্টে নিয়োগ পেয়েছে তাকে সর্বপ্রথমে ছাঁটাই করতে হবে। তো এই প্রিন্সিপালটা ফলো করতে হবে। যদি এই প্রসিডিওর গুলো ঠিক মতো ফলো করা না যায়, তাহলে এই শ্রমিকরা তারা লেবার কোর্টে কমপ্লেন করতে পারবে। বাট এই ক্ষেত্রে প্রথমে একটা ধারা আছে, 33 ধারা। সেখানে যদি তারা দেখে যে তাদের ছাঁটাইটা সঠিক প্রসিডিওর ফলো করে হয়নি, তাহলে তারা মালিককে প্রথমে 30 দিনের মধ্যে, তার ছাঁটাইয়ের ডিসিশনের 30 দিনের মধ্যে একটা লিখিত অভিযোগ দায়ের করবে, এবং সেই লিখিত অভিযোগ দায়ের করার পর মালিক ব্যবস্থা নিবে। এটাকে অনেকটা গ্রিভেন্স প্রসিডিওরের মতো বলা যেতে পারে। এবং এই 30 দিনের মধ্যে মালিক যদি কোনো সঠিক সিদ্ধান্ত না জানাতে পারে, কিংবা কোনো ডিসিশন নিতে ব্যর্থ হয়, তাহলে পরবর্তী 30 দিনের মধ্যে সে লেবার কোর্টে একটা কমপ্লেন দায়ের করতে পারে, এবং পরবর্তীতে লেবার কোর্ট এই জিনিসটা ডিল করবে। এরপর যদি লেবার কোর্টের ডিসিশনে সে সংক্ষুব্ধ হয়, সেই শ্রমিক আবার লেবার আপিলেট ট্রাইব্যুনালেও 30 দিনের মধ্যে আপিল করতে পারে। এবং এই মামলা করার ক্ষেত্রে সাধারণত কোনো কোর্ট ফিস অ্যাপ্লিকেবল হয় না। অনেক ধন্যবাদ সার্জিন রহমান। আপনার কাছে জাস্ট ছোট্ট করে আপনি 1 লাইনে একটু আমাকে যদি জানাতে পারেন, যে আমরা শুনতে পাচ্ছি যে শ্রমিকদের বিরুদ্ধে নাকি বিভিন্ন হয়রানিমূলক মিথ্যে মামলা করা হচ্ছে। হয়রানিমূলক মিথ্যে মামলা করলে সেখানে তাদের আইনি প্রতিকার কি আছে? জাস্ট ছোট্ট করে 1 মিনিটে যদি বলতেন, আমাদের হাতে সময় খুব কম। হয়রানি মিথ্যা মামলা যদি প্রমাণিত হয় যে তার এগেইনস্টে হয়রানি মামলা করা হয়েছে, জি, এবং এটা হ্যারাসমেন্ট করা হয়েছে, এবং যদি প্রমাণিত হয় যে মামলাটা মিথ্যা, তাহলে আমাদের পেনাল কোডের 209 আর 211 ধারায় বলা আছে, যদি কেউ মিথ্যা মামলা করে এবং এটা প্রমাণিত যে সে মিথ্যা মামলা করেছে, তাকে হ্যারাস করার জন্য, তাহলে তার এগেইনস্টে মামলা করতে পারবে। এটা আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করা যেতে পারে। এবং এই জন্য যদি প্রমাণিত হয় যে সে মিথ্যা মামলা করেছে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি আপনার 7 বছরের সর্বোচ্চ শাস্তি, অথবা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এছাড়া যদি কোনো ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত ভাবে যদি দেখে যে কাউকে হ্যারাস করার জন্য মামলা করা হয়েছে, সেই ম্যাজিস্ট্রেট শো কজ নোটিশ জারি করবে যে আপনার মিথ্যা মামলা করেছে। এবং যদি প্রমাণিত হয় যে হ্যাঁ এটা মিথ্যা মামলা এবং এটা শুধুমাত্র হ্যারাস করার জন্য করেছে, তাহলে ম্যাজিস্ট্রেট তাকে ক্ষতিপূরণের জন্য আদেশ দিতে পারবে। যে ভুক্তভোগী, তার এগেইনস্টে ক্ষতিপূরণের জন্য আদেশ দিতে পারবে।
কিন্তু একটা ছোট্ট বিষয় জানতে চাই যে একজন শ্রমিকের পক্ষে কিন্তু এই ধরনের মামলাগুলো করার, যেমন লেবার মামলা, কোর্টে মামলা করার ক্ষেত্রে একটা সুযোগ তাদের আছে যে তাদের কোর্ট ফি দিতে হচ্ছে না বা এরকম কিছু, কিন্তু এই ধরনের একটা মামলা করা কিন্তু শ্রমিকদের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার হবে, তাই না? তো সেক্ষেত্রে অন্য কোনো অবশ্যই। উপায় কি জানা আছে আপনার? অন্য কোনো উপায় কি আপনি বলতে পারেন? শ্রমিকরা লিগাল এইডের সাহায্য নিতে পারে মামলা করার ক্ষেত্রে। এখন ফ্রি মামলা করার ক্ষেত্রে সরকার কিন্তু অনেক সাহায্য করছে। লিগাল এইডের মাধ্যমে তারা মানে বিনা খরচে আইনজীবীর মাধ্যমে মামলা তারা করাতে পারে। তো লিগাল এইড তাদেরকে হেল্প করতে পারে। অনেক ধন্যবাদ আমার অতিথিদেরকে আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত থেকে এত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবার জন্য। আপনাদেরকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো আমি প্রোগ্রাম এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।